এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, লেখক, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক এবং নারী নেত্রী ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে জুন মাসে আমাদের শিশু শ্রম নিরসন দিবস। শিশু শ্রম বাংলাদেশে একটা খুব বড় সমস্যা। তো আপনি নারী এবং শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করছে আপনার সংগঠন। তো বাংলাদেশের শিশু শ্রমের অবস্থাটা কি এবং কেন শিশু শ্রমটা এত দিনে দিনে বাড়ছে? আমি মনে করি যে শিশু শ্রম নিরসন দিবস 12ই জুন প্রতি বছর আমরা পালিত করি। সরকারি বেসরকারিভাবে এটা পালন করা হয়, কিন্তু শিশু শ্রমের যে চিত্র সেটা আমরা যতটুকু দেখি, যতটা গভীর, ভয়ঙ্কর, বিভৎস ততটা দৃশ্যমান হয় না। কেননা যেসব এলাকাতে এই শিশু শ্রমটা আছে, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমগুলো আছে, সেই সব খাতগুলো আমরা সহসা দেখতে পাই না, যেখানে মনে করেন নিয়োগকর্তারা দেখতে পারে। তো আমি মনে করি যে আসলে আমাদের এই সাউথ এশিয়ার ভিতরে অন্যান্য দেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, সেখানে পাকিস্তান, আফগানিস্তান, সব দেশে শিশু শ্রমটা গভীরভাবে একদম গ্রথিত আছে। আমরা দেখতে দেখতে মনে হয় কি সহ্য হয়ে গেছে, শিশুরা কাজ করবে অথবা পরিবারকে একটু সহযোগিতা করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তো এখানে দুটো জিনিস কাজ করে। একটা হলো শিশুর কাজ, শিশুরা কাজ করবে ছোটোবেলা থেকে, গ্রুমিং প্রসেসে তার অনেক কাজ করতে হবে, ভাই বোনের সাথে, বাবা মার সাথে, অথবা একটু হাতকে সহযোগিতা করা। এটা হলো কাজ, হালকা ধরনের কাজ। হালকা ধরনের কাজকে আমরা শ্রম বলি না। শ্রম বলি সেই কাজকে যে কাজটাতে শিশুর শারীরিক, মানসিক, আবেগিক, স্পিরিচুয়াল দিক, সব দিকের যে বড় হওয়াটাকে বিঘ্ন ঘটায়। তার এই বিঘ্ন হওয়াটাকেই আসলে আমরা মনে করি এটা একটা বড় ক্ষতি শিশুর জন্য। শিশুর সুখের শৈশবটা, স্বপ্নের শৈশবটা কেড়ে নেয়। ফলে হয় কি যে শিশুটা যে লেখাপড়া শিখে, বিনোদন করে, খেলার মাঠে মুক্ত হাওয়ায়, খোলা মাঠে পাখির মতো উড়ে বেড়াবে, ফড়িংয়ের মতো উড়ে বেড়াবে, এই সময়টা তো তার আর থাকে না। ফলে হয় তার সার্বক্ষণিক সময়টা কাটে আলোতে, অথবা আগুনের কাছে, অথবা রাসায়নিক পদার্থের কাছে। আপনি মনে করেন ব্যাটারি ফ্যাক্টরি, ম্যাচ ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, এইসবে যখন কাজ করে তখন ওই টেম্পারেচারে একটা শিশু সারাদিন কিভাবে থাকে। এমনকি সে গৃহকর্মী হিসাবেও যখন থাকে চুলার পাশে থাকতো। ওটা হলো গৃহকর্মীর বিষয়টা। আবার আসি আমি যে বাংলাদেশ সরকার 43টা শ্রমকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বলেছে, কিন্তু এর ভিতরে গৃহকর্মী, গৃহশ্রমটাকে এখনো যুক্ত করা হয়নি। আমরা বলছি যে আমরা একটা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি। উন্নত বিশ্বে কিন্তু শিশু শ্রম নিষিদ্ধ একদমই। পাশাপাশি দেখেন এই কিশোর গ্যাং যে গড়ে উঠছে, এইসব জায়গা থেকেই কিন্তু তারা যাচ্ছে। তো যে শ্রম অধিকার এবং যে শ্রম সংস্কার নীতি বাংলাদেশে এখন প্রচলিত আছে, সেখানে এই কিশোরদেরকে কিভাবে আমরা আবার ফিরিয়ে আনতে পারি সৎপথে, সেই জায়গাগুলোকে ইন্ডিকেট করা আছে কোনো? কিশোর গ্যাংটা মনে হলো কি যে একটা বলে না ঘাড়ের উপরে বিষ ফোড়া, এটা আসলে হয়েছে বিকজ অফ আওয়ার লোকাল পলিটিক্যাল পিপল, যারা কমিউনিটিতে মাস্তান আছে, মাফিয়া আছে, অথবা দাদাগিরি যারা করেন, তারা কিন্তু এই শিশুদেরকে ব্যবহার করছে দুটো জিনিস দিয়ে। একটা হলো তারা অনেক সময় লোকাল অস্ত্রটা সরবরাহ করছে, এবং যাদের হাতে প্রচুর টাকা আছে সেই টাকাগুলো কিন্তু এই শিশুকে দিয়ে ব্যবহার করা হচ্ছে। আর এখানে শুভঙ্করের ফাঁকি যেটা হচ্ছে সেটা হলো শিশু আইন আছে, শিশু চিলড্রেন অ্যাক্ট 2013 সালে হলো, 18 সালে অ্যামেন্ডমেন্ট করা হলো। এখানে বলা আছে 18 বছরের শিশুদেরকে আপনি জেলখানায় দিতে পারবেন না, মৃত্যুদণ্ড দিতে পারবেন না। তো ওরা তো জানে এই শিশুরা যদি কোনো মানুষকে খুনও করে তাহলে তো মৃত্যুদণ্ড হবে না। সে কারণে তারা কি করে যে 15 থেকে 17 বছর, 18 বছরের নিচে যারা, তাদেরকে এরা ব্যবহার করে। সে কারণে কিশোর গ্যাংটা এত বড় ভাবে এটা মানে এটা ব্যাপ্তিটা বেড়ে যাচ্ছে। আর শিশু শ্রমে যারা যুক্ত আছে তারা তো পয়সা ইনকাম করে, কিন্তু যখন আপনি তাদেরকে সরিয়ে নিয়ে আসবেন, তাদের যদি অল্টারনেটিভ লাইভলিহুড আমরা না দিতে পারি, তাহলে তারা তো অল্টারনেটিভ খুঁজবেই। একদম সত্যি কথা। আপনার একটা স্বপ্ন আছে শিশুদের নিয়ে, সবসময় বলেন, সেইটা শুনে আমরা শেষ করি। আমি এখনও প্রত্যাশা করব যদি এই সরকার এটা করে যেতে পারেন খুবই ভালো হয়, যে দেশের যেটা বলেছি আমি 47% আমাদের শিশু, সেই শিশুদের মনে করেন 5 থেকে 17
বছর বয়সের যারা, তারা কিন্তু বিভিন্ন শ্রমের সাথে যুক্ত হচ্ছে, পাচারের সাথে, ভিক্ষাবৃত্তির সাথে এবং বিভিন্ন স্মাগলিং যে কাজগুলো সবগুলোর সাথে তারা যুক্ত হয়েছে এবং সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশনে তো বড় একটা শিকার, এবং বিশেষ করে মেয়ে শিশুরা। তো সে কারণে আমি সরকারকে বলবো যে আসলে শিশুদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় করা ভীষণ জরুরি। যদি সেটাও না হয়, আপনারা যদি একটা শিশুদের জন্য অধিদপ্তর করেন, তাহলে আমাদের প্রজন্মের কাছে আমরা অঙ্গীকার যেটা রেখেছি যে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যাব, সেই আশা নিশ্চয়ই আমাদের সফল হবে। অনেক ধন্যবাদ আপা, আপনি চমৎকার করে বলেন। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি আমরা সত্যিকার অর্থে তাদের বাসযোগ্য বাংলাদেশ না দিতে পারি, তাহলে সেটা আমাদেরই মানে দায় বলে আমি বিশ্বাস করি। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলার দর্শকদেরকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি, গীতিকার, কথাশিল্পী কামরুন নাহার শিপু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। শিপু, আপনি তো অনেকদিন ধরে লিখছেন, তো গল্প, কবিতা, গান, এই তিনটার মধ্যে আপনি সবচেয়ে বেশি শ্রম দেন কোন জায়গায়, কোন মাধ্যমে? আসলে আমি মূলত আমার লেখার শুরুটাই কবিতা থেকে, যার কারণে আমার ভিতরে যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে কবিতার বিষয়। এরপরে গল্প, বিভিন্ন বিষয় বা বিভিন্ন সময় নিয়ে, জীবনের বিভিন্ন মুহূর্তগুলো নিয়ে, সেই সময় নিয়ে কিন্তু আমি গল্প লিখতেও ভালোবাসি। আমার বেশ কয়েকটা গল্প আমার লেখাও আছে এবং উপন্যাসও ধরেছি, তবে আর কবিতায় আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কয়টা গান আপনি এ পর্যন্ত প্রচার হয়েছে আপনার? আমার ইতিমধ্যে আমার দেড়শো গান নিজের সুর করা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমার নিজের লেখা, নিজের লেখা এবং আমার বাবার লেখা। আপনি নিজে গান করেন? জি, আমি গান করি। আমি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এবং বেতারের তালিকাভুক্ত। কবিতা লিখতে কেন তো স্বাচ্ছন্দ্য বোধ করেন? কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি মূলত আমার প্রেম, বিরহ, দ্রোহ, এই তিনটা জিনিসই আমার ভিতরে খুব কাজ করে এবং আমি খুব ফিল করি এই জিনিসটা। যেমন মানুষ কিন্তু প্রেমে পড়ে, তাই না? কবিরা বেশি পড়ে। হ্যাঁ, বেশি প্রেমে পড়ে। তো আমি কিন্তু প্রেমে পড়ি বলতে আমি যেমন আপনার লেখার প্রেমে পড়ি, আমি ব্যক্তি বিশেষে প্রেমে পড়তে পারি, আমি সময়ের বা সেই মুহূর্তটা প্রেমে পড়তে পারি। যাই হোক, ওই কনসেপ্টটা আমার খুব, আমি একা যখন থাকি, একাকিত্ব যখন ফিল করি, বা যখন আমি ঘুমে থাকি বা অন্য কোনো কাজে থাকি, তখন কিন্তু আমার মাথায় ওই জিনিসটা কাজ করে যে একটা কবিতা লিখে ফেলি। কিছু শব্দ, কখন যে কবিকে কি আক্রান্ত করবে না কিছু বলা যায়। দেখা যায় আমি ভাত খাই বা আমি ডিনার করতেছি, চা খাচ্ছি, তখন কিছু একটা কথা আমার ভিতরে কাজ করে। প্রিয় ঋতু কি? প্রিয় ঋতু আমার বসন্ত, বর্ষাকালও। প্রিয় রং আমার লাল। ভালোবাসার রং নীল নাকি লাল? খুব ভালো। আপনার মায়ের বাঁধন কাব্যগ্রন্থ থেকে প্রথম কবিতাটা আপনি শোনাতে চেয়েছিলেন। হ্যাঁ, শোনাতে চাই। এটা মূলত একটা প্রেমের একটা আকাঙ্ক্ষা কবিতাটার ভিতরে প্রকাশ পায়। বন্ধু, অঝোর বর্ষা এসো বিদ্যুৎ ঝলকে, রিমঝিম বাজে ঘন আকাশে, এসো অনন্ত আবেশে। অধীর মাতাল হিয়া নেই যে শান্তি সুখ, যবে দেখি ওই আঁখি, নীল আঁচলে জড়িয়ে রেখেছি ফুল কাননের সাথে। এসো বৈশাখী তাণ্ডব ঝড়ে, মান অভিমান এমনি খেলা ভুলে, একটু মিলন, একটু হাসি, একটু প্রেমাবেশে, যেও না কো বিদায় বেলা এমনি চুমু হেসে। ধন্যবাদ। মায়ের বাঁধনের যে কবিতাটি আপনি প্রথম শুরু করছেন, তার মধ্যে কিন্তু প্রেম এবং বিরহ পাশাপাশি অবস্থান করছে। তো আপনি গান লেখেন, গান সুর করেন, তো আপনার গান শুনতে শুনতে শেষ করি। রিসেন্টলি এই গানটা আমার প্রায় 500,000 ভিউ হয়েছে, আমি এই গানটা গাই। এই মেঘলা বাতাসে ঝুম ঝুম বৃষ্টিতে, চলো না দূরে চলে যাই, চলো না ঘুরে আসি। এই শ্রাবণ বিকেলে স্নিগ্ধ আবেশে, চলো না হারিয়ে যাই, চলো না ঘুরে আসি। বাহ, দুর্দান্ত, অসাধারণ।
Thank you. আসলে আপনি গান করলেই অনেক বেশি নাম করবেন এবং ভালো করবেন বলে আমি মনে করি, এবং গান লেখা সুর করা কঠিন কাজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে একবার শুধু সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে আমি আমন্ত্রণ জানাতে চাই। আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি, এবং আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে থাকুক। আপনার গুণীমা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি একজন গুণী কবি, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি। শ্রদ্ধা করে স্মরণ করি, সবসময় আপনাকে আমরা অনুভব করি এবং আপনার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আপনার কবিতা কিন্তু খুব বেশি বেশি পড়ি। আপনিও ভালো থাকবেন পরিবারকে নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী উর্মি নন্দী বিশ্বাস। কেমন আছেন উর্মি নন্দী? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে। আমাদের প্রকৃতিতে এখন বর্ষা। আমরা জানি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম এই দুজনই বর্ষা নিয়ে অনেক কাজ করেছেন তার কবিতা এবং গানে। তো আমরা আজকে কার কবিতাটি শুনব? আমি আজ পড়ার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের এমনও দিনে তারে বলা যায়। খুব বিখ্যাত কবিতা, শুনি আমরা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মনও খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার, যদি নামাতে পারি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে এসে যাবে কিবা কার, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা যেন আজই বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। অনেক ধন্যবাদ উর্মি, অসাধারণ আপনার এই আবৃত্তি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ এটিএন বাংলাকে এমন চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিক, উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? জি ভালো আছি। আমাদের পবিত্র ঈদুল আজহা সম্প্রতি আমরা উদযাপন করলাম, কিন্তু সবসময় আমরা দেখি যে আমাদের রাজধানী থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘরে ফেরে। এই ঘরে ফেরাটা কিন্তু আমরা নিরাপদ করতে চাই, কিন্তু কোনোভাবেই নিরাপদ হচ্ছে না। এবারও কিন্তু অনেক মানুষ মারা গেছে ফিরতে গিয়ে, আসতে গিয়ে। এই যে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা ঈদ উদযাপন করছি, এটাকে আমরা কোনো মতেই আমাদের আয়ত্তের মধ্যে আনা যাচ্ছে না এবং এই নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি না। কেন? এবারে ঈদের যে মানুষের যে বাড়ি ফেরার যে যাত্রা সময় এবং ফিরতির সময় অন্যান্য বারের চেয়ে প্রাণহানি অনেক একটু কমেছে এবং ঝুঁকি এবং যে নির্বিঘ্নে মানুষ বাড়িতে যেতে পেরেছে। যে এমন হয়নি যে অন্য বারের মতো যে টিকিট কালোবাজারি, সেটাও কমে গিয়েছে এবং পর্যাপ্ত টিকিট মানুষ পেয়েছে এবং ট্রেনের শিডিউলগুলো ঠিকমতো বিপর্যয় হয়নি, ঠিকমতো হয়েছে বিধায় মানুষ আবার ফিরে আসতে পেরেছে। দু চারটি বিচ্ছিন্ন ঘটনা তো থাকবেই। এত বড় একটা উৎসবে মানুষ যে নারী টানে যায় বাড়িতে, সেখানে অধিক মানুষের সমাগম, যানজটের আধিক্য, এতে করে দুই একটি দুর্ঘটনা হতেই পারে। তো সার্বিক বিবেচনায়
আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, হাইওয়ে পুলিশের যে টহল বাড়িয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট চাদরে ডেকে দিয়েছিল আদেশ থেকে, চাঁদাবাজিটাও একটু কম হয়েছে, চাঁদাবাজিও কম হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঈদের সময়কালে ভালো একটু ছিল, আমরা যা দেখেছি তাতে করে একটি স্বস্তিকর ঈদ জাতি উদযাপন করতে পেরেছে। এবার রাজনৈতিক যে অঙ্গীকার, যে নির্বাচন হচ্ছে সামনে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সে কথাটি বলেছেন যুক্তরাজ্যে গিয়ে, এবং সেইটা যদি হয় তাহলে আমাদের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আসবে কিনা। লন্ডনে আমাদের তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব যে বৈঠক হয়েছে, সেগুলি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত জাতির কাছে একটা স্বস্তিকর হয়েছে এবং উভয় পক্ষেই একটি উইন উইন সিচুয়েশনে সিদ্ধান্ত দিয়েছেন এবং সব প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সন্তুষ্ট। এতে করে জাতির প্রত্যাশা পূরণে আরেক ধাপ এগিয়ে গেল। আমি মনে করি এটা এক পশলা বৃষ্টির মতো, যে বাকি কাজগুলো ডক্টর ইউনূস সরকার যদি নির্বাচনের পথে বাকি কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, উনি বলেছেন কিন্তু যে বাংলাদেশে একটি সবচেয়ে সুন্দর নির্বাচন উনি উপহার দিতে চান জাতিকে। সেটা যদি হয় এদিকে আমরা তাকিয়ে থাকবো। জি তাকিয়ে থাকবো এবং তাতে করে বাজার ব্যবস্থা এগুলো সব নিয়ন্ত্রণে চলে আসবে। সারা পৃথিবী কিন্তু এখন খুবই একটা দুঃসময় অতিক্রম করছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, এবং আমরা জানি ইসরায়েলের সঙ্গে এখন ইরানের যুদ্ধ, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু একটা যুদ্ধাঙ্গী অবস্থা বিরাজ করছে। তো আমাদের তো একটা শান্তির জায়গায় যেতে হবে। আমরা যারা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত, শান্তিকামী মানুষ, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, আমরা সবাই। তো আপনি কি মনে করেন, আমরা কি আশাবাদী হতে পারবো? এই যুদ্ধের ভেতর থেকে বেরিয়ে আমরা কি নতুন পৃথিবী দেখতে পারবো? বিশ্বের সকল মানুষই শান্তি চায়, শান্তি আমরাও চাই, যাতে সারা বিশ্বটি একটি শান্তির মধ্য দিয়ে আমরা বসবাস করতে পারি, সে প্রত্যাশা কার না থাকে। এই যুদ্ধ আসলে স্বস্তিকর নয়, কারোর কাছে স্বস্তিকর নয়। আর এই যুদ্ধ অবস্থা যদি বিরাজ করে, তাহলে বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে। এই মন্দা কিন্তু বাংলাদেশের উপর অর্থনীতিতে আঘাত আনতে পারে। বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে যাবে, কারণ যুদ্ধের কারণে আপনার আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হবে। আমাদের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর, যেটা আমরা নির্ভর করি ইউরোপিয়ান কান্ট্রির সাথে বা আমেরিকান, কানাডা, অস্ট্রেলিয়া, এদের উপরে নির্ভর করি। এই বাইরে যদি আমাদের পণ্য নীতি নিরুৎসাহিত হয়, তাহলে আমরা গার্মেন্টস শিল্পে ধস নামবে। এখানে ডলারের মূল্য বেড়ে যাবে, আমদানি রপ্তানিতে একটি বড় আঘাত আমরা পেতে পারি। দ্বিতীয়ত মুদ্রাস্ফীতি। আপনি যুদ্ধ শুরু হলে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়বে, অন্যান্য পণ্যের দাম বাড়বে, র মেটেরিয়ালসের দাম বাড়বে। এতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও আঘাত আনবে। সেখানে যুদ্ধের ফলে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে পারে, এতে কর্মসংস্থান কমে যেতে পারে, আমাদের অর্থনীতিতে আঘাত আসবে। এইভাবে আসলে যুদ্ধ আমরা কেউ চাই না, আমরা চাই একটি শান্তি বিশ্ব, একটি শান্তির বাংলাদেশ। অনেক ধন্যবাদ নাজমুল ভাই। আমরা শান্তিতে থাকতে চাই, বিশ্বের মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা কামনা করি। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। বর্ষার কথা দিয়ে শুরু করেছিলাম, আবার বর্ষার কথা দিয়ে শেষ করতে হবে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি, শেষ করবো নজরুলকে দিয়ে। নজরুলের সেই বিখ্যাত গান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে। আমরা বর্ষায় আমাদের প্রিয়জনকে স্মরণ করি। বর্ষা আমাদের জীবনকে ধন্য করে, আমাদের প্রকৃতিকে আনন্দময় করে, কিন্তু বানভাসী যেন আমাদের জীবনকে আবার বিপর্যস্ত না করে, সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। সবাই ভালো থাকবেন।